2024 মাধ্যমিক পরীক্ষা প্রায় আসন্ন। এই পরীক্ষার অন্তিম লগ্নে অর্থাৎ শেষের এই কয়েকটা দিনে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ ব্রহ্মাস্ত্র হচ্ছে টেস্ট পেপার। বাজারে অনেক প্রকাশনীর টেস্ট পেপার কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে, তো তোমরা নিশ্চয়ই তোমাদের সাধ্যমতো কোনো না কোনো একটা টেস্ট পেপার কিনে নিয়েছো, কারণ পর্ষদের টেস্ট পেপার পাবলিশ হতে কিন্তু প্রায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ লেগে যাবে এবং তোমরা বুঝতেই পারো যে ততদিনে পরীক্ষা কিন্তু অনেকটা এগিয়ে আসবে। সুতরাং আমি আশা করছি তোমরা কোনো না কোনো একটা টেস্ট পেপার অবলম্বন করে তোমরা এগিয়ে চলেছো। তো দেখো, এক একজন এক এক রকমের টেস্ট পেপার ক্রয় নিশ্চয়ই তোমরা করেছো। তোমরা কে কোন টেস্ট পেপারকে বেশি প্রাধান্য দিচ্ছ অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিও। তো আজকে এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব বাংলা বিষয়ের, দশম শ্রেণীর বাংলা বিষয়ের WBTA যে টেস্ট পেপারটা রয়েছে তার বাংলার এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন, যেগুলো 1 নম্বরের প্রায় 11টা স্কুলের বা 11টা সেটের সমাধান কিন্তু এই ভিডিওতে দেওয়া হবে। সুতরাং যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তারা এই ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দাও। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করতে একেবারেই ভুলো না। যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার রয়েছে, অর্থাৎ যারা এবিটিএ টেস্ট পেপার কিনেছো, তোমাদের জন্যও কিন্তু এসএকিউ প্রশ্নের সমাধান অলরেডি একটা চ্যানেলে পাবলিশ করা হয়ে গিয়েছে। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, তাই জন্য আই বাটনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারবে। দেখো, যদি তোমরা ভিডিওটা শুধুমাত্র দেখো বা ওয়াচ করো তাহলে কিন্তু কাজে আসবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই একদিকে যেরকম টেস্ট পেপারটা রাখবে, অন্যদিকে তোমরা কিন্তু একটা খাতা বের করে বিষয়গুলো পয়েন্ট আউট করে নাও, যাতে তোমরা মাথার থেকে এই ব্যাপারগুলো সহজে না বেরিয়ে যায়। এবং মনে রাখবে, লেখার কিন্তু কোনো অপশান হয় না, লিখলে আমাদের সবথেকে বেশি একটা জিনিস মনে থাকে। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও চলে আসি। এরপরে প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল, অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল? দেখো, গিরিশ মহাপাত্রের রহস্যময় চোখের অদ্ভুত দৃষ্টি দেখে অপূর্ব মুগ্ধ হয়ে গিয়েছিল। এরপরে আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? দেখো, প্রতিবেশী জগদীশবাবুর বাড়িতে আগত উঁচু দরের হিমালয়বাসী সন্ন্যাসীর পদধূলি না নিতে পারার জন্য হরিদা আক্ষেপ করেছিলেন। রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির অর্থ কী? জহুরি আসল এবং নকল রত্ন পরখ করে বলতে পারেন। অনুরূপভাবে একজন সঠিক মানের লেখক বলতে পারেন কোন লেখাটা ভালো আর কোন লেখাটা খারাপ। চলে আসবো কবিতার প্রশ্নে। যেখানে ছিল শহর সেখানে কি অবস্থা হলো? তো দেখো উত্তর, যেখানে একদা প্রাণচঞ্চল শহর ছিল, যুদ্ধের পর সেখানে প্রাণহীন শ্মশানের মতো কাঠকয়লা ছড়িয়েছিল। পরে বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? তো উত্তর, সাম্রাজ্যবাদী শক্তিসহ সভ্য দুনিয়া যুগ যুগ ধরে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আফ্রিকার সংস্কৃতি ও জনজাতির উপর বর্বরচিত শোষণ চালিয়েছে। তার জন্য মানব সভ্যতার প্রতিনিধি হয়ে যুগান্তের কবির এই ক্ষমা প্রার্থনা। পরের প্রশ্ন, হা ধিক মোরে, বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন? উত্তর, ঘোরতর যুদ্ধে ছোট ভাই নিহত, শত্রুদল স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে, এমন সংকটময় অবস্থায় নারীদল মাঝে ইন্দ্রজিতের সময় অতিবাহিত করা শোভনীয় নয়, তাই এই আত্মধিক্কার। এরপরে, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে? তো উত্তর, সমুদ্রকন্যা পদ্মা উদ্যানের মাঝে হেমরত্ন দিয়ে সুসজ্জিত উচ্চ প্রাসাদে সর্বক্ষণ থাকেন। ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? কবির মতে প্রলয় হলো নতুন সৃষ্টির বেদনা মাত্র। যেহেতু ধ্বংসের মধ্যেই নিহিত থাকে সৃষ্টির বীজ, তাই তিনি ধ্বংসের প্রচণ্ডতা দেখে ভয় পেতে নিষেধ করেছেন। এরপরে প্রবন্ধের প্রশ্ন, কুইল কাকে বলে? পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কী ত্রুটি ছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত বিদ্বান ব্যক্তিবর্গ পরিভাষা রচনায় উদ্যোগী হলেও তারা একসঙ্গে কাজ না করে পৃথকভাবে কাজ করেছিলেন, এটাই ছিল তাদের ত্রুটি। এরপরে, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, আজ কি অবলুপ্তির পথে? তো উত্তর দেখো, নানা ধরনের ফাউন্টেন পেন, কালি দোয়াত, কলমদানি এসবই আজ অবলুপ্তির পথে। বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়, কাদের পক্ষে এই শিক্ষা সংস্কার বিরোধী নয়? উত্তর দেখো, প্রথম শ্রেণীর পাঠক যারা ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত তাদের পক্ষে এই শিক্ষা সংস্কার বিরোধী নয়। এরপরে ব্যাকরণের প্রশ্নে চলে আসবো, যে কোনো 8টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বিভক্তি কাকে বলে? দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে যথাক্রমে কারক নির্ণয়ে ও কাল নির্ণয়ে সাহায্য করে তাকে বিভক্তি বলা হয়। যেমন কানাইবাবুর দাদা কার্তিকপুরে এসেছেন, এখানে কানাইবাবু শব্দ দুটির সঙ্গে র, কার্তিকপুর এর সঙ্গে এ এবং আশা শব্দটির সঙ্গে এছেন বিভক্তিগুলো যুক্ত হয়েছে।
এরপরে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। কী হবে? তুমি এলে আমি কলকাতায় যাব। তো এই তুমি এলে যেহেতু অসমাপিকা ক্রিয়া, তো আমরা জানি অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়, তাই এখানে তুমি হবে উত্তর। এরপরে উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কী হবে? গ্রহের সদৃশ, এটা অব্যয়ীভাব সমাস। চলে আসবো পরের প্রশ্নে। অলপ সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদের বিভক্তি চিহ্নটি সমাসবদ্ধ হওয়ার পরেও লোপ পায় না, তাকে অলপ সমাস বলে। যেমন গরুর গাড়ি সমান সমান গরুর গাড়ি। তো এরপরে বিমলবাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুল যায়, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করতে হবে। তো দেখো, উদ্দেশ্য কী হবে? বিমলবাবুর ছেলে, আর বিধেয় কী হবে? হেঁটে হেঁটে স্কুলে যায়। এরপরে খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? কি উত্তর কি? এটি বাক্য নয় কারণ এই বাক্যে আসক্তি বা নৈকট্য বিঘ্নিত হয়েছে। অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত ছিল গরুর খাঁটি দুধ খেতে হবে। তারপরে প্রশ্ন, ভাববাচ্যের একটি উদাহরণ দাও। আপনার কোথায় থাকা হয়, এটাই কিন্তু ভাববাচ্যের উদাহরণ। নেক্সট প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে পরিবর্তন করো। তো উত্তর দেখো, যখন তপন কথাটা শুনলো তখন তার চোখ মার্বেল হয়ে গেল। এরপরে প্রশ্ন, সিঁড়ি থেকে নামা হলো, বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। তো কী হবে উত্তর? সিঁড়ি থেকে নামলাম। এরপরে লাস্ট প্রশ্ন এই স্কুলের, চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। কি উত্তর হবে? চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো কি, এটাই হবে উত্তর। এরপরে 3 নম্বর পৃষ্ঠায় চলে আসবো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে গল্পের প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? তো উত্তর হবে, নদীর উন্মত্ত জলরাশিকে প্রায় ব্রিজ পর্যন্ত উঠে আসতে দেখে নদের চাঁদ ভয় পেয়েছিল। এবারে অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? দেখো, অমৃত ফতোয়া জারি করে বলেছিল, বন্ধু ইসাবের মতো নতুন জামা না পেলে সে আর স্কুলে যাবে না। পরেরটা, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? দেখো উত্তর, বৃদ্ধ পুলিশ অফিসার নিমাইবাবু গিরিশ মহাপাত্রের রুগ্ন শরীর ও শারীরিক দুর্বলতার বিষয়ে সতর্ক করে তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেছিলেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? উত্তর দেখো, বিরাগী বেশধারী বক্তা হরিদা একথা জগদীশবাবুকে বলেছিলেন। পরে গল্পের লাস্ট প্রশ্ন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? দেখো, ছোট মাসি ও মেসোমশাই যেদিন একটি সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে এসেছিলেন, সেই দিনটিই তপনের জীবনের সবচেয়ে দুঃখের হয়ে ওঠে। এবার কবিতার প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? দেখো, ওরা হলো তথাকথিত সভ্য তথা ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। পরের প্রশ্ন, হাই বিধিবাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? কি উত্তর হবে, ইন্দ্রজিৎ রামচন্দ্রকে 2 বার বিপর্যস্ত করে তা সত্ত্বেও সে জীবিত হয়ে প্রিয় পুত্র বীরবাহুকে হত্যা করে, তাই রাবণ প্রশ্নধৃত মন্তব্যটি করেছে। এরপরে দেখো 2-2-3, তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বেড়াবে? উত্তর হবে কি, অস্ত্র ফেলে দিলে তোমাকে নিয়ে গান নদীতে দেশ গাঁয়ে বেড়াবে। এরপরে প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? দেখো, পরাধীন দেশের স্বাধীনতাকামী মানুষদের উদ্দেশ্যে কবি এ প্রশ্ন করেছেন। এরপরে প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস শব্দের অর্থ কী? দেখো, মাঞ্জস শব্দের অর্থ ভেলা। তো এরপরে প্রবন্ধের প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? দেখো উত্তর, বাঁশের কঞ্চি নিয়ে তৈরি কলম, মাটির দোয়াত, লেখার জন্য কলাপাতা আর হাতে তৈরি কালি নিয়েই লেখকদের প্রথম লেখালেখি। এরপরে প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাই আছে, কথাটি কে বলেছিলেন? দেখো, কথাটি বলেছিলেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? দেখো উত্তর, ইংরেজিতে ভেবে হুবহু বাংলায় অনুবাদ করলে রচনা উৎকট হয়। এরপরে প্রশ্ন, প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া গেলে ইংরেজি বই বাংলা বানানে লেখা উচিত বলে লেখক মনে করেছেন। এরপরে প্রশ্ন, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ কিংবা শূন্য বিভক্তি, এগুলোকে তির্যক বিভক্তি বলা হয়, কারণ এগুলো সব বিভক্তিতে সব কারকেই ব্যবহৃত হয়। এরপরে সম্বন্ধবোধ কারক নয় কেন? ভালো প্রশ্ন। বাক্যে ক্রিয়ার সঙ্গে যেহেতু সম্বন্ধবোধের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই এটি কারক নয়। কারণ আমরা জানি কারক মানে হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকতে হবে। এবার দেখো, অব্যয়ীভাব সমাসের একটু উদাহরণ দাও। কী হবে? গ্রহের সদৃশ সমান উপগ্রহ, এটাই কিন্তু অব্যয়ীভাব সমাস।
এবার নিরপেক্ষ কর্তার উদাহরণ দিতে হবে। দেখো, তুমি এলে আমি কলকাতা যাব, তাই তুমি আবার কিন্তু এটা একই প্রশ্ন এসেছে এখানে, তো তুমি হবে কিন্তু নিরপেক্ষ কর্তা। এরপরে প্রশ্ন, নিম্নরেখা পদটি কারক বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে পৃথিবী, তো দেখো পৃথিবীকে হবে কর্তৃকারকের শূন্য বিভক্তি হবে উত্তর। এবারে উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, উদ্দেশ্য হবে ওরা এবং বিধেয় হবে কি ভয়ে কাঠ হয়ে গেল। এরপরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? কী উত্তর হবে? এখানে বাক্য নির্মাণের যে শর্ত লঙ্ঘন করা হয়েছে তা হলো যোগ্যতা। এরপরে বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে হবে। কী হবে? বহুরূপী সমান সমান বহুরূপ যার তৎপুরুষ সমাস। এবারে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন করো। কী হবে? তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা হলো কলম। এরপরে লাস্ট প্রশ্ন ব্যাকরণের, নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্মবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্ম লইয়াছে, এটাই কিন্তু উত্তর। এরপরে 5 নম্বর পৃষ্ঠায় চলে আসবো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন? দেখো, গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন অমৃতকে অদল এবং ঈশাবকে বদল বলে ডাকা হবে। এরপরে প্রশ্ন, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে? যে ব্যক্তি নানা রকমের বেশ বা রূপ ধারণ করে মানুষের চিত্ত বিনোদন করে তাকে বহুরূপী বলা হয়। ইহা এক ধরনের পেশা। এরপরে দেখো, ভামযাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল? তো দেখো, ভামযাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী হয়েছিল একজন আরদালি এবং অফিসের এক হিন্দুস্থান ব্রাহ্মণ পেয়াদা। এবারে সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কী লেখা ছিল? দেখো, সূচিপত্রে লেখা ছিল, যা লেখা ছিল তা হলো প্রথম দিন ব্র্যাকেটে গল্প লিখবে এবং হাইফেন দিয়ে শ্রী তপন কুমার রায়, এটাই কিন্তু লেখা ছিল সূচিপত্রে। এরপরে প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? তো উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ বন্দ্যোপাধ্যায়। এরপর যে কোনো 4টি প্রশ্নের উত্তর কবিতা থেকে। তো প্রথম প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? নিষ্পাপ মানব শিশুর শব বা মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে। এরপর ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? দেখো, ছদ্মবেশী অম্বুরাশি সুতা ইন্দ্রজিতের কাছে এসেছিলেন বীরবাহুর মৃত্যু সংবাদ এবং কনকলঙ্কার দশা জানাতে। এরপরে সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? উত্তর দেখো, অচেতন পঞ্চকন্যাদের নববস্ত্র আচ্ছাদিত করে উদ্যান মাঝে নিয়ে যাওয়ার জন্য সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের আজ্ঞা দিয়েছিলেন। এরপরে দেখো, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? তো উত্তর কিন্তু নবারুণ ভট্টাচার্য। তো তোমরা সেভাবে গুছিয়ে ফুল সেন্টেন্সে লিখে দেবে। এবার দেখো, প্রলয়ে বয়েও আসছে হেনে, প্রলয় বহন করে হাসির কারণ কি? তো উত্তর হচ্ছে, প্রলয় দেবতা প্রলয় বয়ে আনলেও আপন সৃষ্টির আনন্দে তার মুখে রয়েছে মধুর হাসি। এরপরে প্রবন্ধের প্রশ্ন যে কোনো 3টি। তো সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? উত্তর হবে, সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে। এরপরে প্রশ্ন, দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন? উত্তর, দোকানদার লেখকের কাছে একটি সস্তার জাপানি পাইলট বিক্রির আগে সেটি কাঠের বোর্ডে ছুঁড়ে মারলেও কলমের নিবটি অক্ষত ছিল। এভাবেই তিনি সস্তা কলমের টেকসই হওয়ার জাদু দেখান। তো এরপরে দেখো, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? উত্তর, ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বই পড়তেন। এরপরে প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছেন? উত্তর হচ্ছে 1936 খ্রিস্টাব্দে। এরপরে ব্যাকরণের প্রশ্ন, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। কী হবে? বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য হলো বিভক্তির নিজস্ব কোনো অর্থ থাকে না, যেমন র, ক ইত্যাদি। আর অন্যদিকে অনুসর্গের নিজস্ব অর্থ থাকে, যেরকম হইতে, থেকে, চেয়ে ইত্যাদি। এরপরে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরেখা পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তো উত্তর হচ্ছে কি? মন্দিরে মানে জায়গা বোঝাচ্ছে, তো আমরা জানি কবে, কখন, কোথায়, এগুলো অধিকরণ কারক উত্তর দেয়। তো উত্তর হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি। পরে প্রশ্ন, ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কি? টাকা ও কড়ি সমান সমান টাকা কড়ি। এরপরে মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। তো মেঘে ঢাকা ব্যাসবাক্য হলো মেঘ দ্বারা ঢাকা এবং এটি হলো অলোপ তৎপুরুষ সমাস। এরপরে ঠিক ঈশাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, যৌগিক বাক্যে পরিণত করো। উত্তর কী হবে? ঠিক ঈশাবের মতো জামাটি পাবে, নচেত ও স্কুলে যাবে না। এরপরে প্রশ্ন, কর্তৃবাচ্য কাকে বলে? উত্তর হচ্ছে, যে বাচ্চে কর্তা প্রাধান্য এবং
ক্রিয়াপদ কর্তার অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে। যেমন রাম বই পড়ে। এরপরে তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্যে পরিবর্তন করো। কী হবে? তাদের আর স্বপ্ন দেখা হলো না। এরপরে অলোপ সমাস কি? দেখো, যে সমাসে সমস্ত পদের পূর্বপদ বা উভয় পদে বিভক্তি যুক্ত হয় না তাকে অলোপ সমাস বলে। যেমন ভাতের নিবিত্ত চাল সমান সমান ভাতের চাল। এরপরে সে যখন যেতে পারবে না, হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো। দেখো, সে যখন যেতে অপারগ হবে, সে তখন আর কি যেতে অপারগ হবে। এরপরে 7 নম্বর পৃষ্ঠা, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। নদীর জন্য কান্নাকে লেখক কার সঙ্গে উপমিত করেছেন? উত্তর দেখো, নদীর জন্য কান্নাকে লেখক দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরমাত্মা মারা যাওয়ার সময় কোনো মানুষ যেমন কাঁদে তার সঙ্গে উপমিত করেছেন। এরপরে প্রশ্ন, আবেগভরা গলায় হাসান বললেন, হাসান কি বলেছিলেন? আবেগভরা গলায় হাসান বাহারি বৌদি অর্থাৎ অমৃতের মাকে বললেন যে অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। এরপরে প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটা কি ছিল? পত্রিকায় তপনের গল্প প্রকাশের পাশাপাশি সংবাদের পাশাপাশি এ কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়ে যে তপনের মেসোমশাই গল্পটিকে কারেকশন করে ছাপিয়েছে। এরপরে গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি পাওয়া গিয়েছিল? উত্তর দেখো, গিরিশ মহাপাত্রের পকেট থেকে লোহার কম্পাস, কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাইয়ের একটি গাঁজার কোলকে দেশলাই এবং একটি গাঁজার কোলকে পাওয়া গিয়েছিল। এরপরে দেখো, চমকে উঠলেন জগদীশবাবু চমকে ওঠার কারণ কি? তো উত্তর দেখো, জগদীশবাবু তার বাড়িতে ধবধবে সাদা উত্তরী এবং সাদা থান পরিহিত হলে বিরাগীকে দেখে চমকে উঠলেন। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। সেই মেয়েটির মৃত্যু হলো না, কেন মৃত্যু হলো না? তো দেখো, যুদ্ধের আগুন যতই ভয়ঙ্কর হোক না কেন, মানুষের আশা, বিশ্বাস, ভালোবাসাকে তা কখনোই নিঃশেষ করে দিতে পারে না। তাই প্রিয়জনের ফিরে আসার প্রতীক্ষারতা মেয়েটির মৃত্যু হয়নি। এরপরে তবু তো কজন আছি বাকি, তবু তো বলার কারণ কি? দেখো, বিপন্নতা আর মৃত্যু মিছিলের ভিন্ন প্রান্তে অবস্থান করে কিছু মানুষ আশ্চর্যজনকভাবে বেঁচে আছে তাদের এই অনিশ্চয়তা পরিস্থিতি বোঝাতেই তবু তো কথাটি অবতারণা করা হয়েছে। পরের প্রশ্ন, কাপিলা লঙ্কার কেঁপে ওঠার কারণ কি? দেখো, লঙ্কায় প্রত্যাবর্তনকালে রণসাজে সজ্জিত ইন্দ্রজিতের ধনুকের ভীষণ শব্দে লঙ্কা এবং লঙ্কার জলধি কেঁপে উঠেছিল। এরপরে দেখো, বধূরা প্রদীপ তুলে ধরবে কেন? দেখো, পরাধীনতার অন্ধকারের বুক চিরে মহাকালরূপী তরুণ শক্তির আগমন ঘটবে মুক্তির বার্তা নিয়ে। সেই শক্তিকে বরণ করার জন্য কবি বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন। এরপরে অথবা এমন ইতিহাস পংক্তিটির বক্তব্য বিষয়ে লেখো। তো দেখো, সাধারণ বঞ্চিত মানুষের দুঃখ, যন্ত্রণা, ব্যথা বেদনার কাহিনী কখনোই সাবেক ইতিহাসে স্থান পায় না। প্রথাগত ইতিহাস কেবল বাইরের আড়ম্বরতাকে মহিমা দেয়। রাজরাজারা অথবা সাম্রাজ্যবাদী শক্তির জয়ধ্বনি করে, কিন্তু তার নেপথ্যে রয়ে যাওয়া নির্যাতিত, নিপীড়িত মানুষের অশ্রুসজল কাহিনী ইতিহাসের পাতায় বয়ে যায় না। এবার যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। কিন্তু কলম কোথায়, এই জিজ্ঞাসার কারণ কি? প্রচলিত আছে কালি কলম আর মন দিয়েই লেখালেখি হয়, কিন্তু এখন কম্পিউটারের যুগে মানুষ কলমে লেখার বদলে লিখছে কিবোর্ড দিয়ে, এই কারণে এরকম জিজ্ঞাসা। এরপরে পুকুরে তা ফেলে আসতাম, পুকুরে ফেলার কারণ কি? দেখো, স্কুলে মাস্টারমশাই হোম টাস্ক দেখে দেওয়ার পর বাড়ি ফেরার পথে তা ফেলে দেওয়া হতো কোনো পুকুরে, যাতে গরু সেই অক্ষর লেখা কলা পাতা না খেতে পারে। এই প্রসঙ্গে প্রাবন্ধিক বলেছেন, অক্ষর জ্ঞানহীনকেও লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। এবার শব্দের ত্রিবিধ অলঙ্কারের নাম কি? তো শব্দের ত্রিবিধ অলঙ্কারের নাম অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। এরপরে পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থকে সুনির্দিষ্ট করা। এরপরে দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? দেখো, যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে। যেমন বিভক্তি, শূন্য বিভক্তি, এগুলো সবই তির্যক বিভক্তি। বিভক্তি ও নির্দেশকের একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। তো বৈসাদৃশ্য মানে যেটা বেমানান আর কি, বা অমিল, সেটা কি? বিভক্তি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে। নির্দেশক শব্দের পরে যুক্ত হয়ে বচন নির্দেশ করে।
সাদৃশ্য হচ্ছে বিভক্তি ও নির্দেশক উভয় শব্দের পরে যুক্ত হয়। তো এরপরে প্রশ্ন, বিভক্তি ও নির্দেশক উভয়, আচ্ছা, মানে এরপরে আর একটা সাদৃশ্য হচ্ছে বিভক্তি ও নির্দেশক উভয়েই পরাধীন রূপমূল বাক্যের মধ্যে এদের স্বাধীন ব্যবহার নেই। তো এরপরে বাক্যের মাধ্যমে সমধাতুজ কর্মের উদাহরণ দাও। কী হবে, মেসি কি খেলায় না খেললো? তো এখানে খেলায় এর নিচে দাগ দিয়ে বলতে হবে এটা কর্মকারকে হ্রস্বই বিভক্তি। এরপরে বিভক্তি প্রধান কারকের নাম লেখো। কী হবে, কর্তৃকারক, কর্মকারক ও অধিকরণ কারক, এই তিনটি কারক হলো বিভক্তি প্রধান কারক। এবারে বহুব্রীহি সমাসের উদাহরণ দিয়ে শব্দটির অর্থ লেখো। কী হবে, গৌর অঙ্গ যার সমান সমান গৌরাঙ্গ। তো বহুব্রীহি কথাটির অর্থ প্রচুর ধানের মালিক বা ধনী ব্যক্তি। এবারে কর্মকর্তৃবাচ্যের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য কী? কি উত্তর হবে, কর্মকর্তৃবাচ্যের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হলো এই বাচ্যে কর্তা থাকে না, কর্মই কর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে। এরপরে অমলবাবুর ছোট ছেলে এরকম 1 মাস রোগে ভুগে মারা গেল। বাক্যটির উদ্দেশ্য সম্প্রসারক ও বিধেয় সম্প্রসারক চিহ্নিত করো। উদ্দেশ্য সম্প্রসারক অমলবাবুর ছেলে, বিধেয় সম্প্রসারক 1 মাস রোগে ভুগে। তো এরপরে কর্তৃবাচ্য ভাববাচ্যের প্রধান পার্থক্য কী? দেখো, বাচ্যে কর্তার প্রাধান্য দেখা যায় এবং ভাববাচ্যে ভাব অর্থাৎ ক্রিয়ার প্রাধান্য দেখা যায়। এবারে একশেষ দ্বন্দ্ব কী উদাহরণ দাও। দেখো, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি বহু বচনন্ত আর কি একটিমাত্র পদে পরিণত হয়ে থাকে একশেষ দ্বন্দ্ব বলা হয়। যেমন তুমি, আমি ও সে। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, একটু ঠিক করে নেবে। বহু বচনান্ত হবে, বচ দন্তার নয়াকার দন্তার নয়ত। আর তারপর ওই লাইনেই একদম শেষে কি দ্বন্দ্ব রয়েছে, দয় বয় দন্তার নয় দয়, আবার ব হবে, দয় বয় দন্তার নয় দয় ব। তো সে, যেমন তুমি, আমি ও সে, আমরা আর কি। কর্তৃকারকের তে বিভক্তির বাক্যে প্রয়োগ দেখাতে হবে। কী হবে, বুলবুলিতে ধান খেয়েছে, এটাই উত্তর। এরপরে দেখো, পরের পৃষ্ঠায় চলে আসবো, পৃষ্ঠা নাম্বার 9। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির পর নদীর ক্ষুব্ধ উন্মত্ত রূপ দেখে নদীর চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কি? কীভাবে, পান্নালাল প্যাটেল রচিত অদল বদল নামাঙ্কিত গল্পে অমৃতের মাথায় যে বুদ্ধিটা খেলে তাহলে তারা জামা অদল বদল করবে। এরপর নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে সদাশয় ব্যক্তি বলে আখ্যা দিয়েছিলেন কেন? কি উত্তর হবে, গিরিশ মহাপাত্র যখন নিমাইবাবুকে জানায় তার কুড়িয়ে পাওয়া গাঁজার কলকেটি সঙ্গী সাথীদের বিনোদনের জন্য রেখে দিয়েছেন, নিজের জন্য নয়, তখন নিমাইবাবু কথা বলেন। তো এরপরে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। এখানে কোন কথাটার কথা ছড়িয়ে পড়াকে বলা হয়েছে? তো এরপরে মানে এর উত্তর দেখো, পত্রিকায় তপনের গল্প প্রকাশের সংবাদের পাশাপাশি এ কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়ে যে তপনের মেসোমশাই গল্পটিকে কারেকশন করে ছাপিয়েছে। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসী কেন হেসে চলে গিয়েছিলেন? দেখো উত্তর, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু যখন তার ঝোলায় জোর করে 100 টাকার একটা নোট ফেলে দেন, তখন সন্ন্যাসী সামান্য হেসেছেন মাত্র। তার আচরণ থেকে পরিষ্কার বোঝা যায় তিনি বিরিঞ্চি বাবার উত্তরসূরি। এরপরে দেখো, প্রলয়োল্লাস কবিতায় কবি মাভৈ মাভৈ কেন বলেছেন? উত্তর, মাভৈ সংস্কৃত শব্দ, এর অর্থ হলো অভয় সূচক বাণী, অর্থাৎ ভয় করো না। স্বাধীনতা যুদ্ধযাত্রার প্রাকলগ্নে কবি পরাধীন ভারতের সৈনিকদের অভয় প্রদান করার জন্য মাভৈ শব্দ ব্যবহার করেছেন। এবার দেখো, শিরোহ চুম্বী ছদ্মবেশে অম্বুরাশি সুতা উত্তারিলা কে কেন ছদ্মবেশ ধারণ করেছিলেন? দেখো, বীরবাহুর মৃত্যু সংবাদ জানিয়ে ইন্দ্রজিৎকে যুদ্ধযাত্রায় উদ্বুদ্ধ করতে অম্বুরাশি সুতা দেবী পত্নী ধাত্রীমাতার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন। এরপরে রুদ্র প্রকৃতি তথা সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে কোথায় আবৃত করেছে? তো উত্তর হচ্ছে, জয় প্রকৃতি তথা সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বনস্পতির নিবিড় পাহারায় আবৃত করেছে। তারপরে আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিলেন? তো উত্তর, অশোকে একজন কবিতায় উল্লিখিত কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিয়েছিলেন। এরপরে পৃথিবী হয়তো গেছে মরে উদ্ধৃতাংশটির অর্থ পরিপূর্ণ করো। বিপন্নতার ঝোড়ো বাতাসে পৃথিবীর সাধারণ মানুষ
মৃতবৎ, যদিও মৃতদেহের এই যুগের মাঝেই আশ্চর্যজনকভাবে বেঁচে রয়েছে কিছু মানুষ। পৃথিবীর এই জীবনমৃত অবস্থা থেকেই কবি এরূপ সংশয়সূচক উক্তি। এরপরে প্রবন্ধের প্রশ্ন, প্রাবন্ধিক শ্রীপান্থর প্রথম লেখালেখির সময় কি কি উপাদান ব্যবহৃত হতো? দেখো, বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কলম, মাটির দোয়াত, লেখার জন্য কলাপাতা আর হাতে তৈরি কালি দিয়েই লেখকদের প্রথম লেখালেখি। দেখো, এরপরে কালি রাখার দোয়াত কি কি দিয়ে তৈরি হতো? দেখো, কালি রাখার দোয়াত কাঁচ, পোর্সেলিন, শ্বেতপাথর, পিতল, ব্রোঞ্জ, ভেড়ার শিং, সোনা প্রভৃতি জিনিস দিয়ে তৈরি হতো। এরপরে দেখো, রাজশেখর বসুর মতে বাংলায় বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? তো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এবার কোন দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না বলে প্রাবন্ধিক মনে করেন? তো উত্তর, অনেক লেখক বিজ্ঞান বিষয়ক যেসব লেখালেখি করেন তার ভাষা আড়ষ্ট ও ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এরপরে যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। ব্যাকরণের প্রশ্ন, বাচ্য পরিবর্তন কাকে বলে? এক বাচ্যের কোনো বাক্যকে অন্য বাচ্যে রূপান্তরিত করার পদ্ধতিকে বাচ্য পরিবর্তন বা বাচ্যান্তর বলা হয়। বইটা কি তোমার আলমারিতে রাখা হয়েছে? এই বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করো, কী হবে? বইটা কি তুমি আলমারিতে রেখেছো? এবারে অনুজ্ঞাবাচক বাক্যের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো, এই ধরনের বাক্যের অনুজ্ঞামূলক ক্রিয়াটি শুধুমাত্র বর্তমান ও ভবিষ্যৎকালের জন্যই প্রযোজ্য, আর সেক্ষেত্রে অনুজ্ঞামূলক ক্রিয়ার কর্তা বেশিরভাগ ক্ষেত্রে মধ্যম পুরুষ হয়, যেমন তুমি, তুই, আপনি, তোমরা ইত্যাদি। কিছু ক্ষেত্রে প্রথম পুরুষ ও অনুজ্ঞাবাচক বাক্যের কর্তা হয়, যেমন সে, তারা, কেউ কেউ ইত্যাদি। যাই হোক, অনুজ্ঞামূলক ক্রিয়ার কালের উপর নির্ভর করে অনুজ্ঞাবাচক বাক্য 2 ধরনের হয়, যেমন বর্তমান অনুজ্ঞা আর ভবিষ্যৎ অনুজ্ঞা। তো এখানে একটা করে উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে দেখো, এ কখনোই হতে পারে না বাক্যটিকে অস্তার্থক বাক্যে রূপান্তরিত করো, কী হবে? এ অসম্ভব। এরপরে ধানক্ষেত, এটি কি সমাস? এর ব্যাস বাক্য লেখো, কী হবে? ধানের ক্ষেত সমান ধানক্ষেত, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে পূর্বপদ ও পরপদের পরিবর্তে একটি তৃতীয় অর্থ বা অন্য অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? তো উত্তর হচ্ছে বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদের পরিবর্তে একটি তৃতীয় অর্থ বা অন্য অর্থ প্রাধান্য পায়। এবার তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। তো দেখো, যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি, শূন্য বিভক্তি। এবারে অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। দেখো, যে সকল অব্যয় বাক্যস্থিত নামপদের পরে আলাদাভাবে বসে সেই পদের কারক সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে এবং বাক্যকে অর্থবহ করে তোলে তাদের বলা হয় অনুসর্গ। উদাহরণ, দ্বারা, দিয়ে, থেকে ইত্যাদি। তো শব্দ বিভক্তি বলতে কী বোঝো? উদাহরণ দাও। দেখো, যেসব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে বাক্যে ব্যবহারে উপযোগী করে তোলে তাকে শব্দ বিভক্তি বলে। উদাহরণ, বাড়িতে, মানে সমান বাড়িতে, এখানে বাড়ি শব্দের সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ তে হলো শব্দ বিভক্তি। তো এরপরে দেখো, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসকে আর কি বলা হয়? বন্ধুরা, এটা আমার ঠিক জানা নেই। যদি তোমাদের শিক্ষকরা তোমাদেরকে বলে দিয়ে থাকেন বা তোমরা যদি জেনে থাকো, উত্তরটা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দেবে। এবারে পৃষ্ঠা নাম্বার 11 চলে আসবো। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। যেন নেশায় পেয়েছে, কাকে কি নেশায় পেয়েছে? দেখো, তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। এরপরে অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কিসে রাজি হয়েছিল? রামদাসের স্ত্রী অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্ন গ্রহণের অনুরোধ করেছিলেন, এই প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল। নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল, আমোদের কারণ কি? 5 দিন অবিরত বৃষ্টির ফলে নদীর জল এতটাই ফুলে ফেঁপে উঠেছিল যে ব্রিজ থেকে হাত বাড়িয়েই নদীর জলকে স্পর্শ করা যাচ্ছিল, দেখেই নদের চাঁদের আমোদ হয়েছিল। এরপরে দেখো, হোলির দিনে পড়ন্ত বিকেল, দৃশ্যটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো দেখো, হোলির দিনে পড়ন্ত বিকেলে নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। অমৃত ও ইসাব হাত ধরাধরি করে তাদের কাছে গেলে কথা কাটাকাটির পর কুস্তি শুরু হয়। কুস্তিতে ইসাব জিতলেও তার নতুন জামা ছিঁড়ে যায়। এরপরে দেখো, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃতাংশে বলা হয়েছে? তো দেখো, জগদীশবাবুর বাড়িতে খুব উঁচু দরের এক সন্ন্যাসী এসেছিলেন এবং তিনি 7 দিন ধরে তার বাড়িতে ছিলেন, এই গল্পের কথা বলা হয়েছে।
এবারে কবিতার প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো? তো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কিন্তু যুদ্ধ এসেছিল। এবার আয় আরও বেঁধে বেঁধে থাকি, এ কথা বলার কারণ কি? বিপদের মাঝে ঐক্যের বন্ধন আরও মজবুত করার প্রয়োজন পড়ে। পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন সংঘবদ্ধতা অনেক বেশি জরুরি হয়। আরও শব্দে তার প্রকাশ ঘটেছে। এরপরে চলে আসবো পরের প্রশ্ন, হায় ছায়াবৃতা বা আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? তা দেখো, আফ্রিকার ভূখণ্ড ছিল বনস্পতির নিবিড় পাহারায় ছায়াচ্ছন্ন, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। এবারে হা ধিক মোড়ে, বক্তা কি কারণে আত্মধিক্কার দিয়েছেন? ঘোরতর যুদ্ধে ছোট ভাই নিহত, শত্রুদল স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে, এমন সংকটময় অবস্থায় নারীদল মাঝে ইন্দ্রজিতের সময় অতিবাহিত করা শোভনীয় নয়, তাই এই আত্মধিক্কার। স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? প্রলয়দেবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ। এরপরে চলে আসবো প্রবন্ধের প্রশ্নে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। লাঠি তোমার দিন ফুরাই আছে, কার লেখা? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো সেই আঘাতেরই পরিণামে নাকি তার মৃত্যু। কিসের আঘাত, কার মৃত্যু ঘটে? দেখো, স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের নিজের হাতের কলম অসাবধানতাবশত তার বুকে ফুটে যায়, সেই কলমের আঘাতেই তার মৃত্যু হয়। এরপরে পরিভাষা সমিতির মূল উদ্দেশ্য কী ছিল? দেখো, পরিভাষা সমিতির মূল উদ্দেশ্য ছিল বিদ্যোৎসাহী লেখকদের নিয়ে নানা বিষয়ের পরিভাষা রচনা করা। এরপরে লাস্ট প্রশ্ন, বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন? দেখো, বুড়ো বুড়িরা এই বলে আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাবা, তোমার সোনার দোয়াত কলম হোক। এরপরে যে কোনো 8টি প্রশ্নের উত্তর, ব্যাকরণের প্রশ্ন, কারক ও অকারক পদের পার্থক্য লক্ষ্য। দেখো, কারক সম্পর্কযুক্ত পদের সরাসরি ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকে, কিন্তু অকারক পদের ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক থাকে না, এটাই কিন্তু উত্তর। এরপরে একটি উদাহরণের সাহায্যে তির্যক বিভক্তি বুঝিয়ে দাও। তো দেখো, এখানে তোমাকে এরকম লিখতে হবে, ক দাগ দিয়ে কর্তৃকারক হিসেবে তোমাকে লিখতে হবে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আবার তুমি খ দাগ দিয়ে লিখবে করণকারক, সে গাড়িতে করে বাড়ি ফিরেছে। এবার গাড়ির নিচে মানে গাড়িতে নিচে দাগ দিতে হবে। অপাদানকারক, তোমার নদীতে কোনো ভয় নেই, নদীতে নিচে দাগ। অধিকরণকারকে একই রকমভাবে ঘরেতে নিচে দাগ, এইভাবে দাগ দিয়ে তোমাকে লাস্টে কিন্তু লিখতে হবে এখানে তে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়েছে, তাই এটি একটি তির্যক বিভক্তি। কারণ আমরা জানি যে তির্যক বিভক্তি সেই সমস্ত বিভক্তিকেই বলা হয় যেগুলি একাধিক কারণকে ব্যবহৃত হয়। চলে আসবো 2.4.3, যে সমাসের কোনো ব্যাসবাক্য হয় না তার নাম কি? একটি উদাহরণ লেখো। কী হবে? নিত্য সমাসের কোনো ব্যাসবাক্য হয় না, যেরকম অন্য যুগ সমান যুগান্তর, এর কিন্তু কোনো ব্যাসবাক্য হয় না। একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। গরুগুলি আকাশে উঠছে, এটাই যোগ্যতাহীন বাক্যের উদাহরণ। এরপরে পুলিশের দল চোরটিকে ধরেছে, কর্মবাচ্যে রূপান্তর করতে হবে। তো পুলিশের দলের দ্বারা চোরটিকে ধরা হয়েছে। এরপরে দেখো, ইন্দ্রজিৎ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস লেখো। কী হবে? ইন্দ্রকে জয় করেন যে বা যিনি, জয় করেছেন যিনি, ইন্দ্রজিৎ উপপদ তৎপুরুষ সমাস। সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। কী হবে? বাক্যে ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন, বাক্যের কর্তাও যদি সেই একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন গায়ক গান করেন, তো গায়কের নিচে তোমাকে দাগ দিতে হবে। এরপরে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, জটিল বাক্যে রূপান্তর করো। কী হবে? যা আমার অক্ষমতা তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। তো এরপরে হিংসার দ্বারা কোনো মহৎ কার্য সাধিত হয় না, কোন জাতীয় বাচ্যের উদাহরণ? কী হবে? কর্মবাচ্যের উদাহরণ। এবারে বহুব্রীহি কথাটির অর্থ কী? এই সমাসের একটি উদাহরণ দাও। কী হবে? বহুব্রীহি কথাটির অর্থ প্রচুর ধানের মালিক বা ধনী ব্যক্তি। আর এর উদাহরণ হবে গৌরঙ্গ যার সমান গৌরাঙ্গ, এটাই কিন্তু বহুব্রীহি সমাসের উদাহরণ। চলে আসবো 13 নম্বর পৃষ্ঠাতে, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথমে উনি ঘোষণা করলেন, কে কী ঘোষণা করলেন? গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন অমৃতকে অদল এবং ঈশাবকে বদল বলে ডাকা হবে। চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? তো দেখো, বর্ষার সঙ্গে বিবাহের সুর মিলিয়ে বাড়ি থেকে বহুদূরে কর্তব্যরত স্টেশন মাস্টার নদের চাঁদ তার বউকে 5 পাতার একটি চিঠি লিখেছিল, এখানে সেই চিঠির কথাই বলা হয়েছে। এবারে সূচিপত্রেও নাম রয়েছে, কার নাম কেন রয়েছে? কী হবে? তপনের নাম রয়েছে কারণ তার লেখা গল্প সন্ধ্যাধারা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এরপরে ভামযাত্রার সময় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল? একেবারেই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভামযাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী হয়েছিল একজন আরদালি এবং অফিসের এক হিন্দুস্তান ব্রাহ্মণ পেয়াদা।
এরপরে বায়েজির ছদ্মবেশে হরিদার কত আয় হয়েছিল? কী হবে উত্তর? বায়েজির ছদ্মবেশে হরিদার আয় হয়েছিল 8 টাকা 10 আনা। এরপরে দেখো কবিতার প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো কেন? উত্তর দেখো, রক্তক্ষয়ী যুদ্ধের ভয়াবহ ফলস্বরূপ শিশু আর বাড়িরা খুন হলো। এরপরে শ্রীযুত মাগন গুণীকে দেখো, আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন মাগন ঠাকুর। বহুভাষাবিদ মাগন ঠাকুর ছিলেন প্রকৃত অর্থেই গুণী ব্যক্তি। অস্ত্র রাখো পায়ে, কার পায়ে অস্ত্র রাখবে? তা অস্ত্র রাখার অর্থ কী? দেখো, গানের পায়ে অস্ত্র রাখার কথা বলা হয়েছে। আর অস্ত্র রাখার অর্থ যুদ্ধের পরিবর্তে শান্তির পরিপন্থী হওয়া। এবারে আমাদের পথ নেই আর, কাদের কেন পথ নেই? কী হবে? বিপন্ন মানুষের চতুর্দিকে রয়েছে মৃত্যুর ফাঁদ আর প্রতিবন্ধকতা। এই প্রতিকূল অবস্থাকে বোঝাতেই কবি কথা বলেছেন, বা এই প্রতিবন্ধকতা বা চারিদিকে প্রতিকূল পরিস্থিতি থাকার কারণেই কিন্তু তাদের আর পথ নেই। এবারে কৃপণ আলোর অন্তঃপুরে আফ্রিকা সম্পর্কে কবি একথা বলার কারণ কি? তো দেখো, আফ্রিকার নিরক্ষী অঞ্চলে শক্ত কাঠের খুব লম্বা চিরহরিৎ বৃক্ষের ঘন অরণ্যভূমি, তার লতা ও আগাছাতে পরিপূর্ণ। সূর্যের আলোয় অরণ্যভূমিতে প্রায় ঢুকতেই পারে না, তাই সেখানে আলোকে কৃপণ বলা হয়েছে। এবারে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেনি। এর ফলস্বরূপ কী ঘটনা ঘটেছে? কী হবে উত্তর? এর ফলস্বরূপ অনেক স্থলে তাঁদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এরপরে এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। প্রাবন্ধিক কোন বিষয়ে এই কথা বলেছেন? দেখো, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধে একটি দোষ প্রায়শই নজরে পড়ে যে অল্প বিদ্যা নিয়ে অর্থাৎ স্বল্প জ্ঞান নিয়ে গম্ভীর বৈজ্ঞানিক প্রবন্ধ লেখার প্রবণতা। প্রাবন্ধিক এই বিষয়ে ওই কথা বলেছেন। দেখো, পরিভাষার উদ্দেশ্য কী? তো পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থকে সুনির্দিষ্ট করা। লাস্ট প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসু কার জ্যামিতি বই পড়তেন? উত্তর হচ্ছে ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বই ছেলেবেলায় রাজশেখর বসু পড়তেন। এবারে দেখো ব্যাকরণের প্রশ্নে, বাগানে ফুল ফুটেছে, এখানে বাগানের কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তো এটা জায়গা বোঝাচ্ছে, তাই অধিকরণ কারকে এই বিভক্তি হবে উত্তর। এবারে আর্তের সেবা করা মহৎ কাজ, এখানে আর্তের কী ধরনের পদ? কী হবে? এটা সম্বন্ধ পদ। এবারে একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? তো দেখো, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি বচনান্ত একটিমাত্র পদে পরিণত হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেরকম তুমি, আমি ও সে সমান সমান আমরা। এবারে হৃদয় হরণ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। কী হবে? হৃদয় হরণ করে যে, এটা উপপদ তৎপুরুষ সমাস। এরপরে তাকে চোখে চোখে রাখার হুকুম আছে, জটিল বাক্যে রূপান্তর করো। যা হুকুম আছে তা হলো তাকে চোখে চোখে রাখতে হবে। এরপরে ভাববাচ্যে কোন পদের প্রাধান্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। দেখো, ভাববাচ্যে ভাব অর্থাৎ ক্রিয়াপদ, সেটা হচ্ছে অকর্মক্রিয়া, তার কিন্তু প্রাধান্য থাকে। তো একটা উদাহরণ তোমরা লিখে দেবে, যে কোনো একটা উদাহরণ লিখে দেবে। এরপর শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে? উদাহরণ দাও। কী হবে? যে বাক্যে একটি ঘটনার উপর আরেকটি ঘটনা বা বিষয় নির্ভর করে তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে। যেমন মন দিয়ে বই পড়ো তবেই সাফল্য পাবে, এটা কিন্তু এর আগেও হয়ে গেছে। এরপরে 2.4.8 তোমরা কি পড়া শেষ করেছো? বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করো। কী হবে? তোমাদের দ্বারা কি পড়া শেষ হয়েছে? এরপরে দুটি বিদেশি অনুসর্গ ব্যবহার করে পৃথক দুটি শব্দ লেখো। আজ ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট খেলা, এই জমি বাবদ আমাকে 500 টাকা দেবেন। তো বনাম আর বাবদের নিচে দাগ দিতে হবে, এগুলি বিদেশি অনুসর্গের উদাহরণ। এরপরে লাস্ট প্রশ্ন, এই একটি প্রযোজককর্তার উদাহরণ দাও। কী হবে? মা শিশুকে চাঁদ দেখান, তো মায়ের নিচে দাগ দিলে মাই হচ্ছে প্রযোজককর্তার উদাহরণ। আচ্ছা, এরপরে 15 নম্বর পৃষ্ঠার যেগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কোন চেষ্টার কথা বলা হয়েছে? কী হবে? তপনের মেজ কাকু বলেছিলেন তার কোনো লেখক মেশো থাকলে তিনিও গল্প লেখার চেষ্টা করতেন। এবার সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসী কী দেখে হাসলেন? সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট তার ঝোলায় জোর করে ফেলে দিলেন, তা দেখে সন্ন্যাসী হাসলেন। অনুমান কত কটা তাই? কর্তার কী অনুমান? বক্তা অপূর্বের অনুমান তার ঘরে যে চুরি হয়েছিল তার তেওয়ারিরই কাজ। সরাসরি সে চুরি না করলেও এই কাজে সে অবশ্যই সাহায্য করেছে। পরের প্রশ্ন, অমৃত ও ইসাবের মধ্যে তফাৎ কী ছিল? তফাৎটা হলো অমৃতের পরিবারে বাবা মার 3 ভাই আছে, কিন্তু ইসাবের রয়েছে শুধুমাত্র বাবা। এবার নদের চাঁদের দেশের বাড়ির নদীটি কী রকম দেখতে ছিল? নদের চাঁদের দেশের নদীটি ছিল ক্ষীণস্রোতা ও নির্জীব। এবারে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যদি হইল সময় প্রত্যুষ, সকাল হতে পদ্মা কী দেখলেন?
সকাল হতে পদ্মা দেখলেন সমুদ্রের ধারে একটা মাঞ্জস রয়েছে। এবারে বর্ম খুলে দেখো, বর্ম খুললে কি দেখা যায়? তো বর্ম খুললে ঋষি বালকের দুর্লভ দর্শন পাওয়া যাবে। আর বর্ম খুললে দেখা যাবে প্রতিটি মানুষের অন্তরে শান্তি পিপাসু স্নেহ কাঙাল এক হৃদয় বিরাজ করছে। এবারে হাঁকে ওই কার হাঁক শোনা যাচ্ছে? স্বাধীনতাকামী বিপ্লবীর হাঁক শোনা যাচ্ছে। দেখিবে এবার বীর বাঁচে কি ঔষধে, কার বাঁচার কথা বলা হয়েছে? রঘুবীর রামচন্দ্রের বাঁচার কথা বলা হয়েছে। এবারে আমাদের কথা কে বা জানে, কাদের কথা কেউ জানে না। যেসব মানুষ সমস্ত প্রতিকূলতাকে জয় করে জীবন সংগ্রামে টিকে আছে তাদের কথা কেউ জানে না। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে প্রবন্ধের প্রশ্ন, তার লেখককে নেশাগ্রস্ত করে কে, কীভাবে লেখককে নেশাগ্রস্ত করে? দেখো, লেখক যদি পয়সাওয়ালা হন তবে ফাউন্টেন পেন তাকে নেশাগ্রস্ত করে। এরপরে পরিভাষা সংকলনে কাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে বলেছেন লেখক? দেখো, পরিভাষা সংকলনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতির চেষ্টা অধিকতর সফল হয়েছে বলেছেন লেখক। এবারে একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনের ভূমিকায়, কোন ঘটনা লেখক বলেছেন? স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের নিজের হাতের কলম অসাবধানতা তার বুকে ফুটে যায়, সেই কলমের আঘাতেই তার মৃত্যু হয়, এই ঘটনার কথা লেখক বলেছেন। এরপরে বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে? বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বিজ্ঞানভিত্তিক রচনাকে বোঝানো হয়েছে। এরপরে ব্যাকরণের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তা হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি, শূন্য বিভক্তি। এবার নিত্য সমাসের বৈশিষ্ট্য কী? নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে হলে সমার্থক অন্য পদের প্রয়োজন হয়, যেমন কাঁচা কলা সমান কাঁচকলা। এবার আবেগসূচক বাক্য চেনার উপায় কী? আবেগসূচক বাক্য চেনার উপায় হলো এই ধরনের বাক্যে মনের আবেগ, উচ্ছ্বাস, বিস্ময় ইত্যাদি ভাব প্রকাশিত হয়, যেমন কি বিচিত্র এই দেশ। এরপরে কর্তাহীন ভাববাচ্যের একটু উদাহরণ দাও। দেখো, আশা হোক, এটাই কিন্তু কর্তাহীন ভাববাচ্যের একটু উদাহরণ। অনুজ্ঞাসূচক বাক্যের মাধ্যমে কি বোঝানো হয়? কীভাবে অনুজ্ঞাসূচক বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রভৃতি বোঝানো হয়? তারপরে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কাকে বলে? যে বহুব্রীহি সমাসে সংখ্যাবাচক পূর্বপদের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস হয় তাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, যেমন ত্রিনয়ন যার স্ত্রী ব্র্যাকেটে ত্রিনয়নী বা সহস্রলোচন যার সহস্রলোচন। শর্ত সাপেক্ষ বাক্যের 2টি উদাহরণ দাও। কীভাবে? সেটা যদি রাজপথ না হয় তো অন্তত গলি রাস্তা হওয়া চাই, আর মন দিয়ে পড়ো তবেই সাফল্য পাবে। এগুলো সবই কিন্তু শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ। এরপর সম্বন্ধকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। তো দেখো, আমার যা হবে না বা তোমার হলো শুরু আমার হলো সারা, এগুলো এক একটা কিন্তু সম্বন্ধকর্তা ভাববাচ্যের উদাহরণ। এরপরে বাক্য পরিবর্তন করো। বাংলার মুখ আমি দেখিয়াছি, জটিল বাক্য। আমি যাহা দেখিয়াছি তাহা বাংলার মুখ, এটাই হবে জটিল বাক্যে। রেখাঙ্কিত পত্রের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সে প্রকৃত মহাসমুদ্র নয়। তো মহাসমুদ্র এটা হচ্ছে মহা যে সমুদ্র, কর্মধারায় সমাস। এবার 17 নম্বর পৃষ্ঠা যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? পত্রিকায় তপনের গল্প প্রকাশের সংবাদের পাশাপাশি এ কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়ে যে তপনের মেসোমশাই গল্পটিকে কারেকশান করে ছাপিয়েছে। এরপরে নইলে আমি শান্তি পাবো না, কি পেলে বক্তা শান্তি পাবেন? দেখো, বক্তা জগদীশবাবুর একান্ত ইচ্ছা যে বিরাগিতাকে কিছু উপহার দিয়ে প্রস্থান করলে তিনি শান্তি পাবেন। এবারে তেলের খনির কারখানার মিস্ত্রিরা কেন রেঙ্গুনে চলে এসেছিল? উত্তর দেখো, বর্মা অয়েল কোম্পানিতে তেলের খনির কারখানায় মিস্ত্রিরা কাজ করত, সেখানকার জল হাওয়া তাদের সহ্য হচ্ছিল না, তাই চাকরির উদ্দেশ্যে তারা রেঙ্গুনে চলে এসেছিল। এবারে দেখো, নদীর জলে কিভাবে আবর্ত তৈরি হয়েছিল? দেখো, নদীর জল বর্ষায় অনেকটা বেড়ে গিয়েছিল, তাই নদীর স্রোত ব্রিজের ধারক স্তম্ভে বাধা পেয়ে আবর্ত রচনা করছিল। এবারে কালিয়াকে কুস্তিতে কে হারিয়ে দিয়েছিল? উত্তর হচ্ছে কালিয়াকে কুস্তিতে হারিয়ে দিয়েছিল ঈশাব। কারণ প্রথমে অমৃতের সঙ্গে করতে চেয়েছিল কিন্তু অমৃত করেনি, তারপরে ঈশাব রেগে গিয়ে তার সঙ্গে কুস্তি লড়ে ঈশাব জিতে গিয়েছিল। এরপরে দেখো, কবিতার প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, কিভাবে কি চূর্ণ হয়ে গেল? কথকে স্মৃতি বিজড়িত বৃষ্টি বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জলতরঙ্গ সবই যুদ্ধের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এরপরে আমাদের ঘর গেছে উড়ে কথাটির অর্থ পরিস্ফুট করো। সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষ, তারা বিতাড়িত হতে বাধ্য হয় তাদের নিজেদের ঘর বা আশ্রয় থেকে। তাই কবি যুদ্ধবিরোধী এই কবিতায় সাধারণ মানুষদের আশ্রয়হীন হওয়াকে আমাদের ঘর ছেড়ে গেছে উড়ে বলে চিহ্নিত করেছেন। এরপরে গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তারা কি করলো? দেখো, সাম্রাজ্য লোভী ইউরোপীয় শক্তি সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন নিয়ে পা রাখে প্রকৃতির লালিত আফ্রিকার বুকে।
ক্ষমতার মদমত্ততা, অস্ত্রশক্তির বলদর্পিতা, জাত্যাভিমান ও নিজের সভ্যতা সংস্কৃতির গর্বে গর্বিত সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি আফ্রিকার ইতিহাসকে রক্ত লাঞ্ছিত করেছিল। এরপর ছদ্মবেশী লক্ষ্মী কোথায় কোন সংবাদ নিয়ে এসেছিল? দেখো, ছদ্মবেশী অম্বুরাশি সুতা ইন্দ্রজিতের কাছে এসেছিলেন বীরবাহুর মৃত্যু সংবাদ এবং কনক লঙ্কার দশা জানাতে। এরপরে এবার মহানিশার শেষে কোন দৃশ্য দেখা যাবে? মহানিশার শেষে অন্ধকার কেটে গিয়ে অরুণ হেসে উষার আগমন ঘটবে। এরপরে প্রবন্ধের প্রশ্ন, প্রথম শ্রেণীর পাঠকদের সম্পর্কে লেখক কি বলেছেন? প্রাবন্ধিকের মতে প্রথম শ্রেণী পাঠকদের যে সমস্ত স্থূল তথ্য জানা থাকতে পারে সেগুলো হলো জল আর কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো ইত্যাদি গাছে 2 রকমের ফুল হয়। তো এগুলো কিন্তু তাদের পক্ষে জানা সম্ভব। এরপরে ফিনিশীয় হলে লেখক কী করতেন? ফিনিশীয় হলে প্রাবন্ধিক বন প্রান্ত থেকে হাড় কুড়িয়ে নিয়ে তা দিয়ে কলম বানাতেন। এবারে পরিভাষায় উদ্দেশ্য কী বলেছেন লেখক? তো পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থকে সুনির্দিষ্ট করা। এবারে লিখে কম রোজগার হতো এ প্রসঙ্গে সাহেব কি লিখে গিয়েছেন? দেখো, লিখে কম রোজগার হতো এ প্রসঙ্গে সাহেব লিখে গেছেন, অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন 7 টাকা, 19 শতকে 12 আনার বিনিময়ে 32,000 অক্ষর লেখানো যেত। এরপরে দেখো, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। সমধাতুজ কর্তা কাকে বলে? বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন, বাক্যের কর্তাও যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন গায়ক গান করেন। এরপরে সমাস শব্দের অর্থ কী ও তার প্রধান লক্ষণ কী? ব্যাকরণের সমাস শব্দের অর্থ একাধিক পদের একপদীকরণ। তার প্রধান লক্ষণ হলো সংক্ষিপ্তকরণ। এবারে বাক্য নির্মাণের প্রধান শর্তগুলি কী? তো দেখো, প্রধান শর্তগুলি হলো আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। এবারে ভাববাচ্যকে কটি ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটি ভাগ লেখো। তো একটা বইতে দেখলাম যে ভাববাচ্যকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা গৌণ কর্মকর্তা ভাববাচ্য, সম্বন্ধকর্তা ভাববাচ্য, লুপ্তকর্তা ভাববাচ্য। তো বন্ধুরা, এইগুলোই অ্যাকচুয়ালি মানে একটা ফ্যাক্টর আর কি, এগুলোকেই বেশি গ্র্যান্ড করা হচ্ছে। এছাড়াও অন্য একটা বইতে দেখলাম যে ভাববাচ্যকে 3টে ভাগে ভাগ করা, সেগুলো হচ্ছে সাধারণ ভাববাচ্য, সম্ভাবনাবোধক ভাববাচ্য আর আবশ্যকতাবোধক ভাববাচ্য। তো তোমরা তোমাদের শিক্ষক মহাশয়দের কাছে শুনে তারপরে কিন্তু সঠিক উত্তরটা ডিসাইড করবে। এবারে বাচ্চে ক্রিয়া কত প্রকার হতে পারে, কি কি? তো বাচ্চে ক্রিয়া 3 প্রকারে হতে পারে, অকর্মক, সকর্মক ও দ্বিকর্মক। নির্দেশ অনুসারে বাচ্য পরিবর্তন করো। তাহা রামায়ণে পড়িয়াছিলাম। ভাববাচ্য কী হবে? তাহা রামায়ণে পড়া হইয়াছিল। এবারে জটিল বাক্য গঠনের ক্ষেত্রে অব্যয়ের ভূমিকা কী? জটিল বাক্য গঠনের ক্ষেত্রে অপ্রধান খণ্ডবাক্যগুলি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে সাপেক্ষ অব্যয় দ্বারা যুক্ত হবে। এখানে একবার সাপেক্ষ হবে। তো নিত্য সমাসের বিশিষ্টতা কী? দেখো, নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। ব্যাসবাক্য করতে হলে সমার্থক অন্য পদের প্রয়োজন হয়, যেমন কাঁচা কলা সমান কাঁচকলা। নিম্নলিখিত বাক্যের অন্তর্গত সমাসবদ্ধ পদগুলির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সন্ধ্যার সীমান্ত জোড়া পাহাড় ডিঙিয়ে চলে গেছে। তো সীমান্ত জোড়া কী হবে? সীমান্ত ব্যাপিয়া জোড়া, এটা ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এবার নিম্নলিখিত বাক্যের রেখাঙ্কিত পদে কারক বিভক্তি নির্ণয় করো। তাহার আভাস পাইলাম কিন্তু নাগাল পাইলাম না। কী হবে? কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ হবে এটা। তো এবারে 19 নম্বর পৃষ্ঠা, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বিরাগীজি জগদীশবাবুকে কী উপদেশ দিয়েছিলেন? বিরাগী জগদীশবাবুকে বলেন, ধনজন যৌবন আসলে মোহময় বঞ্চনা, মন প্রাণ দিয়ে একজনের আপন হতে চেষ্টা করলে পৃথিবীর সব ঐশ্বর্য লাভ করা যায়। এবারে গিরিশ মহাপাত্রের পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের পকেট থেকে লোহার কম্পাস, কাঠের ফুটরোল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটি গাঁজার কলকে পাওয়া গিয়েছিল। এবার দেখো, অমৃত ও ইসাবের মধ্যে কোন বিষয়ে মিল ও অমিল? দুজনের মধ্যে মিল ছিল, সেগুলো হচ্ছে অমৃত ও ইসাবের মধ্যে মিলগুলো কি? দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে, দুজনের বাবাই পেশায় চাষি, তাদেরও জমির পরিমাণে প্রায় সমান, এবং দুজনের বাবাকে সামরিক সুবিধে বিপদ আপদে কিন্তু সুদের টাকা নিতে হয় আর কি। রাস্তার মোড়ে অবস্থিত তাদের বাড়ি দুটিও মুখোমুখি। তো অমিল যেটা, সেটা হচ্ছে অমৃতের পরিবারে বাবা মার 3 ভাই আছে, কিন্তু ইসাবের রয়েছে শুধুমাত্র বাবা। তবে এই প্রশ্ন কিন্তু 1 নম্বরে আসা সম্ভব নয়, এগুলো 3 নম্বরের প্রশ্ন হিসেবে ঠিক আছে। এবার দেখো, আজও সে সেইখানে গিয়া বসিল। কে কোথায় বসেছিল? দেখো, নদীর উপরকার ব্রিজের মাঝামাঝি ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদের চাঁদ রোজ নদীকে দেখতো। এবার দেখো, তপনের হাত আছে, এ কথা বলার কারণ কি? তপনের বয়সী ছেলেরা গল্প লিখলে হয় রাজা রানীর গল্প লেখে, না হয় খুন, জখম, অ্যাক্সিডেন্ট ইত্যাদি বিষয়ে। তখন নিজের বিদ্যালয় জীবনের সব প্রথম দিনের অভিজ্ঞতাকে অবলম্বন করে গল্প লিখেছিল।
তপন, আচ্ছা তাই এই কথা বলা হয়েছে। এরপরে দেখো কবিতার প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়েছিল? তো এই প্রশ্ন কিন্তু এর আগেও হয়ে গিয়েছে। কতকে স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জলতরঙ্গ সব কিছু যুদ্ধের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এরপরে দেখো আমাদের চারিপাশে কি কি রয়েছে। আমাদের ডান দিকে ধস, বাম দিকে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান উঠছে এবং পায়ে পায়ে হিমানির বাঁধ। ওরা এলো, ওরা কারা কীভাবে এলো? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায় লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকাকে বন্দি করতে এসেছিল। এবার দেখো দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরী বর্ণনা দাও। সমুদ্র তীরবর্তী দিব্যস্থানটি অতি মনোরম, সেখানে রয়েছে পর্বত ঘেরা সুরম্য উদ্যান, সাগর বেষ্টিত সেদেশে দুঃখ কষ্টের লেশমাত্র নেই। এরপরে দেখো ধিক মোড়ে কেন ধিক্কার জানিয়েছিল? ঘোরতর যুদ্ধে ছোট ভাই নিহত, শত্রুদল স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে, এমন সংকটময় অবস্থায় নারী দল মাঝে ইন্দ্রজিতের সময় অতিবাহিত করা শোভনীয় নয়, তাই এই আত্মধিক্কার। এটা দিয়ে কিন্তু 3বার হলো এই প্রশ্ন। এবারে প্রবন্ধের প্রশ্ন, প্রবন্ধকার প্রথম শ্রেণী পাঠক কাদের বলেছেন? তো দেখো প্রবন্ধকার প্রথম শ্রেণী পাঠক বলতে বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই এমন ব্যক্তিকে বুঝিয়েছেন। কুটিগত ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা, এগুলো কিন্তু তারা হয়তো শিখেছে। এরপর দেখো আলংকারিকগণ কোন ত্রিবিধ কথা বলেছেন? তো শব্দের ত্রিবিধ অলঙ্কারের নাম হচ্ছে অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। এই ত্রিবিধ অলঙ্কারের কথা তিনি বলেছেন। এবারে প্রবন্ধকার ওস্তাদ কলম্বাস কাদের বলেছেন? কীভাবে মুক্তোর মতো হস্তাক্ষরযুক্ত ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের প্রাবন্ধিক ওস্তাদ কলম্বাস বলেছেন। এরপরে মাস্টারমশাই যে হোম টাস্ক দেখার পর কি করতেন? দেখো মাস্টারমশাই কলা পাতায় হোম টাস্ক দেখার পর সেগুলিকে দেখে বুঝে আড়াআড়িভাবে একটানে ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। এবারে দেখো ব্যাকরণের প্রশ্ন, নির্দেশক কাকে বলে? দেখো যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাদের নির্দেশক বলে, যেমন টিটা, খানাখানি। এবার দেখো বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যে সমাসে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা। এবারে করণের বিপসার একটি উদাহরণ দাও। কী হবে? উদ্যান ফুলে ফুলে সুরভিত। তো এখানে যে ফুলে কথাটা 2বার ব্যবহার করা হয়েছে এবং বিপসা মানেই হচ্ছে রিপিট, তো এটাই কিন্তু করণের বিপসার উদাহরণ হয়ে যাবে। এবার সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের মূল পার্থক্য লেখো। কী হবে? দ্বিগু সমাসে পরপদে অর্থ প্রধান হয়, অপরদিকে বহুব্রীহি সমাসে অর্থ অন্য পদের অর্থ প্রাধান্য পায়। যেমন ত্রিফলা বললে 3টি ফলের সমাহার বোঝায়, এখানে ফলের অর্থই প্রধান। কিন্তু পঞ্চানন বললে পঞ্চ আনঞ্জার অর্থাৎ শিবকে বোঝায়। এবারে দেখো অকারকে সাধারণত কোন কোন বিভক্তি হয়? কী হবে? অকারকে সাধারণত র বা এর বিভক্তি যুক্ত হয়। নিত্য সমাসে একটি উদাহরণ দেখে হবে অন্য মনু সমান মন্বন্তর বা অন্য গ্রাম সমান গ্রামান্তর, এগুলো কিন্তু নিত্য সমাসে উদাহরণ হয়ে যাবে। এরপরে উদ্দেশ্যের সম্প্রসারকের একটি উদাহরণ দাও। নবম শ্রেণীর ছাত্র অর্ণব স্কুলে যাচ্ছে, এখানে নবম শ্রেণীর ছাত্রের নিচে দাগ দিতে হবে, কারণ এই পুরোটাই অর্ণব সম্পর্কে বলা হয়েছে। এবার দেখো আমি বই পড়িনি, এটি কর্মবাচ্যে রূপান্তর করে। কী হবে? বই আমার দ্বারা পড়া হয়নি, এটাই কিন্তু কর্মবাচ্যে উদাহরণ হবে, রূপান্তর হবে। এরপরে যশীরা হাঁটে না, এটি ভাববাচ্যে পরিবর্তন করো। কী হবে? যশীদের হাঁটা হয় না। এরপরে একটি শব্দ সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। কী হবে? মন দিয়ে পড়ো তবেই সাফল্য পাবে। এটাও কিন্তু এইবার 3বার রিপিট হয়ে গেল, 2বার রিপিট হয়ে গেল। এরপর শেষ স্কুলে আজকে চলে আসবো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। নতুন মেসোমশাই বুঝবেন, নতুন মেসোমশাই কী বুঝবেন? তপনের নতুন মেসো একজন নামকরা লেখক, তাই লেখক মানুষ হিসেবে তিনিই তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবেন। এবার দেখো বিরাগী পরম সুখ বলতে কী বুঝিয়েছেন? বিরাগীর মতে পরম সুখ হলো সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। এরপর অপূর্বকে রাতে পুলিশ কতবার জাগিয়েছিলেন? অপূর্বকে রাতে পুলিশ 3বার জাগিয়েছিলেন। এরপরে দেখো আজ তার মনে হলো কি প্রয়োজন, কি মনে হয়েছিল? ব্রিজ তৈরি করার ফলে নদীর গতিপথ কুচিত হয়ে গিয়েছিল, তাই নদের চাঁদের মনে হয়েছিল ব্রিজের কি প্রয়োজন। এরপরে যে যার বাড়ি চলে গেল, কে কার বাড়ি চলে গেল? তো বন্ধুরা এটা এক্স্যাক্ট কোনো লাইন খুঁজে পাওয়া যায়নি, তবে অদল বদলের মধ্যে অনেকটা এরকম একটা লাইন রয়েছে, যার উত্তর হবে অমৃত ও ঈশাব জামা অদল বদল করে নিজেদের বাড়ির দিকে রওনা দিয়েছিল। এবার কবিতার প্রশ্ন, কি কহিলা ভগবতী? ভগবতী কে? কী হবে? আলোচ্য অংশে ভগবতী হলেন ইন্দ্রজিতের ধাইমা প্রবাসার ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মী। এবারে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কে ছিনিয়ে গেল? তো দেখো রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এরপরে আঁকড়ে ধরে সে খড়কুটো, এখানে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত পংক্তিতে সে খড়কুটো বলতে কবির জন্য 1-2 গানকে বোঝানো হয়েছে।
এবার দেখো বিস্মিত হইল বালাকে, দেখো সমুদ্র নৃপতি সুতা পদ্মাকে বালা বলা হয়েছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থ কী? পংক্তিটির অর্থ হলো সময়ের নিয়মে সাংসারিক পৃথিবীতে ক্রমশ ধূসর হয়ে যায় মানুষের স্মৃতি। এবার যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, এটা প্রবন্ধ থেকে নেওয়া। তো দেখো ডম্রধরের লেখককে কী হবে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। কলম তাদের কাছে অস্পৃশ্য কী হবে? কলম অতি সস্তা এবং সর্বভোগ্য হওয়ার ফলে পকেটমারও কলম চুরি করে না, তাই বলা হয়েছে তাদের কাছে কলম অস্পৃশ্য। এরপরে দেখো সেন্সিটাইজড পেপার এর বাংলা অনুবাদ কি হয়? সেন্সিটাইজড পেপারের বাংলা অনুবাদ সুগ্রাহী কাগজ। তো এরপরে দেখো এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। কোন কথাটি? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এরপরে দেখো এরপর চলে আসবে ব্যাকরণের প্রশ্ন, একদম শেষের দিকে চলে এসেছি আমরা। সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন? এর আগেও হয়ে গিয়েছে। আরেকবার বলেছে বাক্যে ক্রিয়ার সঙ্গে যেহেতু সম্বন্ধ পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই এটি অকারক পদ। এবার বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। কী হবে? বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য হলো বিভক্তির নিজস্ব কোনো অর্থ থাকে না, যেমন র, কে ইত্যাদি। অন্যদিকে অনুসর্গের নিজস্ব অর্থ বর্তমান, যেমন হইতে, থেকে ইত্যাদি। তো এরপর সমধাতুজ কর্মের উদাহরণ দাও। মেসি কি খেলায় না খেললো? তো এর আগেও কিন্তু একবার হয়ে গেছে এটা, তো খেলায় এর নিচে দাগ দিতে হবে, এটাই সমধাতুজ কর্মের উদাহরণ। এরপর উপপদ তৎপুরুষ সমাসের উপপদ তৎপুরুষের উদাহরণ দাও। কী হবে? পকেট মারে যে, এটাই উপপদ তৎপুরুষ। এরপরে বাক্য গঠনের শর্তগুলি লেখো। কী হবে? আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি, এগুলোই কিন্তু বাক্য গঠনের শর্ত। এরপরে দেখো কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দেওয়া কী হবে? ঢাক বাজে। নেক্সট মেশোর উপযুক্ত কাজ হবে সেটা না বাচক বাক্যে রূপান্তর করো। কী হবে? সেটা মেশোর অনুপযুক্ত কাজ হবে না। এবারে গোর অঙ্গ যাহার বাক্যটির সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌর অঙ্গ যার সমান গৌরাঙ্গ, বহুব্রীহি সমাস। এবার লাস্টের আগের প্রশ্ন, রূপক কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্য কী? রূপক কর্মধারয় সমাসে প্রথমে থাকে উপমেয়, তারপর থাকে রূপ কথাটি, শেষে থাকে পরপদ। সমস্ত পদটি একটি বিশেষ্য পদ। তো এবারে শেষ প্রশ্ন আজকের ভিডিওর, সেটা হচ্ছে যৌগিক বাক্য জটিল বাক্যের মধ্যে পার্থক্য। কী হবে? যৌগিক বাক্যে একাধিক জট সৃষ্টিকারী জবাব অব্যয় পদ থাকে, যেমন যেখানে, সেখানে, যখন, তখন, যদি, তবে। অন্যদিকে যৌগিক বাক্যে সংযোজিত বা বিয়োজক অব্যয় থাকে, যেমন এবং, কিংবা, অথবা। আর একটা পার্থক্য হচ্ছে জটিল বাক্যে একটি স্বাধীন ও প্রধান খণ্ডবাক্য থাকে, কিন্তু যৌগিক বাক্যে অন্তত 2টি স্বাধীন খণ্ডবাক্য থাকে। তো আশা করছি তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। অবশ্যই জানিও, যদি উপকারে আসে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলো না। এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ধরনের ভিডিও তোমরা নেক্সট টাইম সবার আগে পেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে একেবারেই ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।